জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। বৃদ্ধাশ্রম। নগেন্দ্রবাবু বৃদ্ধাশ্রমে যাবেন মনস্থির করে নিয়েছেন। বরাবর তিনি খুব প্র্যাকটিক্যাল এবং যুক্তিবাদী। বললেন, ভাবের হাওয়ায় ভাষাটা বোকামি। একে তো সব অনিশ্চিত, তাতে আবার কল্পনার ডামাডোল। না না, আমি ওসবের মধ্যে পড়তে রাজি নই। একদিন মহারাজের কথার খুব মান্যতা দিয়ে মাথা নিচু করে বলেছিলেন, আপনার মত খণ্ডন করছি না, ভাব না থাকলে লাভ হবে না, এটা সত্য। তবে আমার অভিমত, যার সুভাব কুভাব বোধ আছে তার হালে পানি আছে, আর যে রিপুর দাস হয়ে রয়েছে তার সুভাবের কোনো মানে নেই, ওটা মেকি। তাই ও পথে যাওয়াই বিপজ্জনক। আজ মহারাজের কাছে এসেছেন। মহারাজ জিজ্ঞাসা করলেন, নগেন্দ্র যেন কিছু বলবে মনে হচ্ছে। নগেন্দ্রবাবু বিনা ভূমিকায় বললেন, বৃদ্ধাশ্রমে যাচ্ছি, তাই প্রণাম করতে এলাম। মহারাজ বললেন, ছেলের কাছে গেলেই তো পারতে, এমন একা একা থাকতে পারবে? নগেন্দ্রবাবু বললেন, সাথী তো বহুদিনই চলে গেছেন, এখন ঘরেই হোক আর আশ্রমেই হোক একাই তো থাকতে হবে। দুটো হাতের কাজ করার ভয়ে কারোর কাছে আশ্রয় নেব, এটা ভাবতে ভালো লাগছে না। অনেক বিচার করলাম মহারাজ, কিন্তু অবশেষে যেন মন সাই দিল না। আমায় কেউ জোর করে মানিয়ে নিয়ে থাকবে না, ও আমি পারবো না। কোনোভাবেই ওটার আমি সুযোগও দিইনি কোনোদিন। মহারাজ বাধা দিয়ে বললেন, আহা নগেন, অমন করে ভাবছ কেন? কেউ যে তোমায় সহ্য করবে না তুমি ভাববে কেন? তেমন ঘটলে তখন ভেব। নগেন্দ্রবাবুর একমত। উনি বললেন, আমি যাদের গুরুজন তারা আমায় কিছু বলতে সাহস পাবে না, তাই ঢোক গিলবে, শ্রদ্ধার কারণে নির্বাক থাকবে, অসহায় বলে দয়া করবে। এমনটি হতে দেওয়া কি ভালো? মহারাজ এবার হাসতে লাগলেন, মুখ ভরা মৌন হাসি। দূরে গঙ্গায় চোখ রেখে চিত্রার্পিত হয়ে বসে আছেন। নগেন্দ্রবাবু উত্তরের প্রতীক্ষায় তাঁকে দেখছেন। আমরাও কথোপকথন শুনছিলাম। একটু বাদে মহারাজ বললেন, বাবা, জন্ম দিলে, এত বছর লালন পালন করলে, একসাথে খেলে ঘুমোলে বেড়ালে, তবু এত ব্যবধান রইল কেন? নগেন্দ্র ধীরে ধীরে বললেন, মহারাজ ঠিকই বলেছেন। নিজের কর্ম, দায়িত্ব, ক্লান্তি, বিরক্তি এসব সামলাতে সামলাতে ওদের তেমন করে কাছে নিইনি বোধ হয়। মহারাজ বললেন, আহা, তা কেন? সবাই সবাইকে কাছে চায়, কিন্তু সময়, পরিস্থিতি, সুযোগ সুবিধা, ব্যস্ততার কারণে একটা অন্তরায় রয়েই যায়। ওটাই সন্দেহ, অনুমান এসবের চাপে আরও বেড়ে যায়। খবরদার বাবা, যখন সব কাজ শেষ হলো তখনই তো প্রকৃত সন্ন্যাসের সুযোগ। যেখানে রাখুক, যেখানেই থাকো, মনকে বিশ্লেষণ করে এতদিনের আবর্জনাগুলো বাদ দেওয়া শুরু করো। বরেনবাবু বললেন, গুরুদেব, আমার ব্যাপারটা একটু বলবো? মহারাজ অনুমতি দিলেন। বরেনবাবু বললেন, মহারাজ, আমি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাশ্রম দিতে যাই। আবাসিকদের সাথে নানান কথাও হয়। অনেকেই বড় কাজ করতেন, ছেলেপুলেদের উচ্চশিক্ষা দিয়েছেন, বিরাট বাড়িতে থাকতেন,
কিন্তু সন্তানেরা বাইরে পড়তে গিয়েছিল। তারপর সেখানে চাকরি পেয়ে গিয়ে বাড়ি ঘর কিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। কারোর আবার বিবাহ হয়ে গেছে। ও দেশের নাগরিকের সাথে তাই ঘুরতে আসে ছেলে, কিন্তু দেশে থেকে যাওয়ার পরিকল্পনা করতে পারে না। এক বৃদ্ধ তো আমায় বলেই বসলেন, কুঁড়ে মশাই, নিখাত কুঁড়ে, পড়া ছাড়া কোনো দিকেই মন দিত না। ওর মাই ওকে স্বাবলম্বী হতে দেয়নি, কত অশান্তি করেছি। তিনি এখন নিজেও বুঝছেন আমার হাল তো হাঁড়ি। ওদের মা এক বৃদ্ধাশ্রমে, আমি আর এক জায়গায়। আমরা সুযোগ সুবিধা সব ভালোই পারি না শুধু ভিতরের তৃষ্ণাটা মেটাতে। ও দেশে গিয়ে সুযোগ সুবিধার আতিশয্যে পাগল হয়ে গেছে। আমায় বলে, সব বেচে দিয়ে চলে এসো। 14 পিঁড়ির জমি, গুরুজনদের স্মৃতি বিজড়িত নানা আসবাব, বাসন, ভূমি, দালান, ওই ছেড়ে আমি কেমন করে থাকব? তবু ফাঁকা বাড়িতে যখন মাঝে মাঝে গিয়ে দাঁড়াই, তখন তাদের নানান স্মৃতির অনুরণন হয়। শরীরের ভরসা নেই, তাই বৃদ্ধাশ্রমে আছি। বৃদ্ধা তো শয্যাগত, কে কাকে দেখে। ও বাড়ি আমি যতদিন আছি বেচব না, বেচার কথাও কানে তুলব না। ছেলেটা যদি একটু বুঝতো কত ব্যথা পাই ওইসব কথায়। কেউ কারো নয় দাদা, কেউ কারো নয়। দূরে বসেছিলেন মেঘাবাবু। উনি বললেন, আসল যা বুঝেছি তা হলো 16-18 পর্যন্তই সন্তান বাবা মার, তারপর ওরা বন্ধুদের কবলে। বিবাহ হলে তো কথাই নেই। পরিস্থিতির সামাল ঠেলতে ঠেলতে একরকম অচেনাই হয়ে যায়। ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল চোখে, এখন বয়স হয়েছে, চোখ যেন ঝাপসা। মহারাজ বললেন, ওই হলো ছোটবেলা আর শেষবেলা। ছোটবেলায় স্বপ্ন দেখতে আনন্দ লাগে, বার্ধক্যে স্বপ্ন দেখতে ভয় লাগে। ওর থেকে স্বপ্নের বালাই না থাকাই তো ভালো। তোমরা বরং স্বপ্ন দেখার অভ্যাস থেকে পরিত্রাণ নাও বাবা। বরেনবাবু অনুমতি নিয়ে বলতে শুরু করলেন, মহারাজ, শুকনো মুখে শিকড় উপড়ে নুব্জ অসহায় বৃদ্ধদের দেখে এসে ঘরে গরসের ভাতটাও যেন নামতে চায় না। ওরা পড়েছেন, চাকরি করে জীবন পাতে সংগ্রাম চালিয়েছেন, অতঃপরই তুমি কেন এত দৌড়? শেষে যদি একাই হতে হয়, তবে মনকে অযথা চঞ্চল করে এত স্বপ্ন অভ্যাস করিয়ে মরা কেন? আমি তো ঘরেই আছি, 2 ছেলে, একজন পৃথক, একজন কাছে, তবুও ওই একরকম একাই। ওদের মাও সন্ধ্যায় একা একা শুয়ে থাকে যখন তখন, খারাপ লাগে। হাড় ভাঙা খাটনিটা রয়েই গেছে, সবই করে যায় মুখ বুজে, রাতই কাটে না মহারাজ। তবু সুখী নই কেউ। বৌমা কাজে যান, বাচ্চাদের দেখাশোনা করেন ওদের মাই। কেমন একটা মেশিনের মতো সংসারটা চলছে। অশান্তি নেই, তবু শান্তিও নেই। মহারাজ বললেন, এটা একটা সময়। এখন মা বাবারা প্রচণ্ড ব্যস্ত, বাচ্চারা অসম্ভব চাপ আর প্রতিযোগিতায় দুঃখী, উৎকণ্ঠিত। ঠাকুরদা ঠাকুমারা কিংকর্তব্য বিমূঢ়, কখনো ফোন, কখনো খবরের কাগজ। ঘরে সবার উপস্থিতিটাই যেন বাঁধো বাঁধো। এটা কি তোমরা দেখেছ? নগেন্দ্রবাবু বললেন, তা আবার দেখিনি মহারাজ। বরেনবাবু বললেন, ওই যে আপনি মোবাইল ফোনের কথা বললেন, ওটাই তো এখন বৃদ্ধদের একমাত্র বন্ধু। সারাক্ষণ নিঃসঙ্গতার মধ্যেও একটা সঙ্গ। বন্ধু শূন্যতাতেও
এক বন্ধু, যন্ত্র তবু পরমাত্মীয়। ওরা কথা বলছেন, ছবি দেখছেন, নাতিপুতিকে নাড়াচাড়া করতে না পারলেও নড়াচড়া তো দেখছেন। রোজ অন্তত এক দুবার যোজন যোজন দূরে পড়ে থাকা প্রাণের টুকরোটাকে তো দেখতে পাচ্ছেন। জানেন তো মহারাজ, হঠাৎ যদি ফোনটা বিকল বা অকারণে বন্ধ হয়ে যায়, কি ভীষণ ব্যস্ত হয়ে পড়েন ওরা, বলা যায় না। কোথায় সারাবে, কে সারাবে, এক্ষুনি করে দিতে হবে, এমন বায়না করতে থাকেন ওরা। মহারাজ বললেন, ওদের পড়াও, শোনাও, বড় করো, সঙ্গে একটা বন্ধনও দিও প্রেমের। যত দূরে যায় আবার ফেরে বাসাটায়। চিল, বাজ, শকুন, আরো কত পাখি সারাদিন দূর আকাশের গায়ে বিন্দুর মতো উড়ে বেড়ায়, কিন্তু সন্ধ্যা নামলেই তারাও নামতে শুরু করে। যাক না, যাবে না কেন? সময় থাকতে ফেরবার নেশাটাও যেন ওদের থাকে। দেশ, আত্মীয়তা, এসবের ওপরে কিছুই হতে পারে না। তোমরা কি বৃদ্ধাশ্রমে থাকবে বলে এতদিন এত কষ্ট সহ্য করলে? বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে, এই ভাবনাটি শিশু বয়সেই নীতিশিক্ষার মাধ্যমে সমূলে বের করে দিতে হবে। বৃদ্ধাশ্রমের যন্ত্রণা কি কম নাকি? ওই যদি ভবিতব্য হয়, তবে সংসারে নবাগত শিশুদের দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, এসব স্বাদ, এসব অধ্যায় অনাবিষ্কৃতই রয়ে যাবে। ছোটরা ভুল করতে পারে, বৃদ্ধরা ভুল করতে পারে না। রোগ ভার, দেহ ভার, স্মৃতিভ্রম, নানান দুঃখ যন্ত্রণার অভিজ্ঞতা, অজস্র লড়াইয়ের অবশেষে রণক্লান্ত সৈনিকের ভুল ত্রুটি একজন যুবার কি দেখা সাজে? যুবকদের কাছে পেলে বৃদ্ধাশ্রমের যন্ত্রণার দিকটাও তাদের বলো। খাঁচায় পোষা, খানিক স্বাধীনতা দেওয়া, ছোলা, ক্ষীর, ভাত তরকারি খাওয়া ওইসব বন্দি পাখিদের উদাহরণ দিও, যারা অপরাধ না করেও এরকম নিয়ম টাইমের বন্দি সুশৃঙ্খল স্বাধীনতাহীন জীবনে এসে উপস্থিত হলো। তাদের জন্য যুবকদের এত উদাসীনতা, ক্রূরতা কি মানায়? তোমরাও কেমন যেন মেনে নিয়েছ, ওইটাই একটু একটু করে বন্ধনের শিথিলতা আসছে। আমিও তো তোমাদের তাই বলি। একে তো ছোট্ট ঘর বাড়ি, তাতে দুটি একটি সন্তান, তাতে আবার আধুনিকতার বিকৃত ঝড়। কারোরই কি শান্তি আছে? বাচ্চারা বড় হতে শিখছে, সমৃদ্ধ হতে শিখছে না। নগেন্দ্রবাবুর দিকে তাকিয়ে মহারাজ বললেন, সংসারীদের ভাবই অবলম্বন, ভাবই বন্ধন, তবে সবই না বড্ড অপরিসরে, ছোট্ট জায়গার মধ্যে। বিরাট পৃথিবীটায় এত ছোট হওয়া কেন বাবা? যেখানে খুশি ঘুরতে যাবে, যা খুশি খাবে, যত খুশি আকাশ বাতাস জল ভোগ করবে, মাটিটাও ইচ্ছা মতো ভাগাভাগি করে কিনবে। তা বলে দুনিয়ার উদারতাটা অনুভব করবে না? সহ্যটা প্রকৃতির কাছে শিখবে না? কাউকে পরিত্যাগ করে নয়, সবাইকে নিয়ে চলতে থাকতে আনন্দে ভাসতে শেখাটাই তো শিক্ষা। শিক্ষা আর জীবিকার জন্য ন্যায়, নীতি, প্রেম, নির্ভরতা, দায় দায়িত্ব সব জলাঞ্জলি দিলে সে শিক্ষায় কি হয়? সমাজ ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অবশেষে একদিন লুপ্ত হয়ে যায়। তোমরাই তো যুবকদের শেখাবে, গায়ে আগুন পড়লে তোমার যে জ্বালা, আমারও সেই জ্বালা, চোখ বুজে ফেলো না। ভুলে ভরা মানুষ, তবু মানুষই ভগবান। ভুলগুলো
যে যার যত্নে ঝেড়ে ফেলো। মনে রেখো, সংসারটা মন্দির, সবাই দেবতা। উপভোগ করো বাবা, এর সত্যটাকে উপভোগ করো।